চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা চলবে। প্রতিবাদে বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা। ক্ষতিগ্রস্ত এলাকায় অনুপস্থিতদের ফের নেওয়া হবে পরীক্ষা। সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে নষ্টের পথে প্রায় 350 কোটি টাকার শিল্প লবণ। আমদানি নীতি আদেশে অস্পষ্টতাকে দুষছেন ব্যবসায়ীরা। বোর্ডে মাল আসলো, তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে, তাহলে আমাদের মালটা আটকাবে কেন? হাম থেকে সুস্থতার কয়েক মাস পর শিশুদের ফুসফুসের সংক্রমণ, রয়েছে স্নায়বিক সমস্যার সংখ্যাও। হাম ও ডেঙ্গুর উপসর্গ প্রায় একই হওয়ায় সংশয়ের স্বজনরা। বাড়িতে যাওয়ার পরে আবার শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। এগুলো পরবর্তীতে কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিওলইটিস এই সমস্ত রোগে ভোগার সম্ভাবনা আছে। স্বাগত এখন বাজার পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এর প্রতিবাদে বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। দিনভর রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। হোসেন জাহিদের প্রতিবেদন। গেল কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা, উজানের ঢল, জলাবদ্ধতায় রাজধানী সহ ডুবে যায় দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দুর্ভোগ মঙ্গলবার রূপ নেয় ক্ষোভে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে ছাত্রদের বিক্ষোভ শুরু হয় সকাল 11টায়। এতে ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল প্রায় 6 ঘন্টা বন্ধ থাকে। এতে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এটা তো সরকার থেকে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার। এই যে সাধারণ মানুষ পুরো রাস্তায় জ্যাম, অন্যান্যদের আরও অবস্থা খুব খারাপ। যারা বাসে আসতেছে তারা মেবি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা খিলগির থেকে এই পর্যন্ত। নর্মালি তো আধা ঘন্টা লাগে, 2.5 ঘন্টা হয়ে গেছে। রাজধানীতে দিনভর এই আন্দোলনের সূত্রপাত মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে। পরে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে অবস্থান নেন তারা। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা প্রতিনিধি বাছাই করলে তাদেরকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন এমন আশ্বাস দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় আন্দোলনে কেউ যেন উস্কানি দিতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি। তাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। অভিন্ন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ টানা বাঁধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। যদিও চট্টগ্রামের সব জেলায় 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আমাদেরকে বলেছিল যে একই সাথে একই প্রশ্নে পরীক্ষা হবে। সেখানে কি জন্য আমাদেরকে শুধুমাত্র একা 4টা পরীক্ষা আমাদের একা লাস্টে হবে। শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন না করে শুধু পরীক্ষা নিয়ে শুধু আছে নকল। পরীক্ষাতে চুরি করতে হচ্ছে, অনেকজনের চুরিটা করতে হচ্ছে কেন? আমাদের কলেজে পড়ালেখা করে ভাই, কলেজের মধ্যে ক্লাস হয় না। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গাইলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। দিনভর এমন বিক্ষোভের পর মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান জাতীয় সংসদ অভিমুখে। মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা।
কিছুটা ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা আবারও জড়ো হন সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ গেটে। সড়কের দুই পাশ বন্ধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। ভাঙচুর করে একটি যাত্রীবাহী বাস। যান চলাচল বন্ধ হওয়ায় সড়কে দেখা দেয় তীব্র যানজট ও জনভোগান্তি। রাত ৯টার পর আন্দোলন স্থগিত ঘোষণা করেন বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতিনিধি মিরাজ হোসেন। দাবি আদায়ে বুধবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ ঘোষণা দেন তিনি। আজকে রাতের মধ্যে যদি পরীক্ষা স্থগিত করা না হয়, কালকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে ঘোষণা দেওয়া হলো। হোসেন জাহিদ, এখন ঢাকা। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলা হয়নি। এদিকে এইচএসের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে অসঙ্গতির জন্য 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। বিস্তারিত প্রতিবেদনে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চলমান রাখা, প্রশ্নপত্র বিভ্রাট আর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নবাণে জর্জরিত শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি। দিনের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চলমান রাখার বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। বলেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। এই সময় এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্ন ভুল থাকার বিষয়টি স্বীকার করে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। মাগরিবে নামাজের বিরতির পর সংসদের শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলা হয়নি। তারপরও কেউ যদি মন্তব্যের জেরে আহত হয়ে থাকেন তা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। অন্যদিকে এইচএসসি পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রের ত্রুটি বা অসঙ্গতির জন্য 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এমন গুরুতর অসঙ্গতিকে দায়িত্বহীনতা ও পেশাগত অবহেলা আখ্যা দিয়ে 3 কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চেয়েছে বোর্ড। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। দণ্ডিত অপরাধী হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসিনা ফিরলে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। সংসদে এমন তথ্য জানান 2 মন্ত্রী। আর বিরোধী দলীয় নেতার দাবির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী 5 আগস্ট খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। বাজেট অধিবেশনের 25তম দিন, যেখানে 71 বিধিতে আলোচনা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা শিক্ষা, খাদ্যে ভেজাল রোধ, পাসপোর্ট নবায়নের বিষয়ে। 440 উত্থাপন করিতেছি। বিধি 68 জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা তোলেন বিরোধী দলের সদস্য আখতার হোসেন। দাবি জানান, যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ সেসব ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। একই বিধিতে নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগকে। এছাড়াও জুলাই হত্যা মামলার এই সরকারের সময়ে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। যারা হত্যাযজ্ঞ করেছিল, গণহত্যা চালিয়েছিল, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, তাদেরকে এখনো পর্যন্ত আমরা কোনো শাস্তি কার্যকর করতে দেখি নাই। মাননীয় স্পিকার, শেখ হাসিনা এখনো পর্যন্ত দেশের বাইরে পালিয়ে আছে। এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা আমরা দেখতে পারি নাই। মাননীয় স্পিকার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, যেই দল ইতিহাসে 2বার সুযোগ পেয়ে এদেশে গণহত্যা করেছে, এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে
এবং দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে। জবাবে আইনমন্ত্রী তথ্যটি অসত্য দাবি করে প্রতিবাদ জানান। বলেন, এই সরকারের সময় জুলাই হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা দেশে এলেই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই, তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে। আমরা কিছু ভুল, মিথ্যা, অপতথ্য এখানে আমরা শুনতে পেয়েছি, অসত্য তথ্য শুনতে পেয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে, এবং 4টি চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। জুলাইয়ের বিচারের নামে কারো ওপর যেন অবিচার করা না হয় এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দাবি তোলেন, এই মাসের মধ্যে খুলে দিতে হবে জুলাই স্মৃতি জাদুঘর। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগস্টের 5 তারিখে খুলে দেওয়া হবে জাদুঘরটি। মেহরবানি করে এই জুলাইতেই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে তাও খুলে দেন। এই রিনোভেশন, এডিশন, ডিডাকশন, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকুক। আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির ও হাদি হত্যাকারীদের দ্রুতই দেশে ফেরানোর প্রক্রিয়া হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোতে যোগাযোগ হচ্ছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় আদালত সেটা আছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এদিকে আইন অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সরাসরি হাসিনার নাম না নিলেও জয়সওয়াল বলেছেন, যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়। এছাড়াও শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলে উল্লেখ করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। On this particular issue, there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt with accordingly. নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডের একটি কারখানার কাপড়ের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এ নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান আলী সজীব। ইমরান, আগুনের সূত্রপাত কিভাবে, কি বলছে ফায়ার সার্ভিস, সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। জ্যোতিকা, আমরা এর আগের বুলেটিনে বলেছিলাম যে আগুনের যে সূত্রপাত বা আগুনের যে ঘটনা, আমরা কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারিনি, কারণ আমাদের কোনো সংবাদকর্মীকেই আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের যারা সহকর্মী আছে সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং কাউকে কিন্তু ইপিজেডের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে ইপিজেডের যে প্রধান ফটক, সেই ফটকটির সামনে, এবং এখান থেকে আমরা যতটুকু পারছি আসলে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং সেইভাবে কিন্তু আমরা আসলে জানানোরও চেষ্টা করছি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগুনটি লেগেছিল ভোর আনুমানিক 4:15 থেকে 4:30টার মধ্যে, এবং এটি লেগেছিল ইপিজেডের একটি পোশাক কারখানার যে কাপড় রাখার যে গোডাউন, সেই গোডাউনটিতে মূলত এই আগুনটি লাগে। এবং এটির খবর পাওয়ার পরে স্থানীয় ফায়ার সার্ভিস সহ ঢাকা থেকে বেশ কয়েকটি ইউনিট, আমরা যতদূর জেনেছি যে 9টি ইউনিটের কথা বলা হচ্ছে, 9টি ইউনিট কাজ করছে। এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি কিছুক্ষণ আগে, এখানে একজন ঢাকার উপপরিচালক একজন ছিল, ওনার সাথে আমরা যতটুকু জানিয়েছেন আমাদেরকে যে 7:10 আগুনটি নিয়ন্ত্রণে আসার খবর আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা তাদের কাছ থেকে সরাসরি কোনো বক্তব্য পাইনি, একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে তারা জানিয়েছেন। সেটি আমরা জানাচ্ছি যে 7:10 আগুনটি নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে তারা বলছেন যে ডাম্পিং এর কাজ চলছে, অর্থাৎ আগুন নিভে যাওয়ার পরে যেই কাজটি তারা করে যাচ্ছেন, যে তাপ কমানো বা কাপড়ের যেই অন্যান্য যেই আগুনের যে বিষয়গুলো আছে সেগুলো তারা কাজ করছেন, সেগুলো নিয়ে কাজ করছেন। তো সব মিলিয়ে 9টি ইউনিটের কথা বলা হয়েছে এবং আগুনের জন্য ফায়ার সার্ভিসও কাজ করছে। সকাল ভোর থেকেই আসলে তারা কাজ করছে। এখানে আমরা বিভিন্ন শ্রমিক যারা ভিতরে
কাজ করছিল রাতে এবং কাজ শেষে যারা বেরিয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে ভোরের দিকে আগুনটি লাগে এবং তারপরে থেকেই আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ফায়ার সার্ভিসের ইউনিটরা এখানে এসেছেন, কাজ করছেন এবং 9টি ইউনিটের কথাই বলছেন। এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা আদমজি ইপিজেড এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আসলে তাদেরকে আমরা যোগাযোগ করে সংযোগ করতে পারিনি। তো এই ছিল জ্যোতিকা আমার কাছ থেকে আদমজি ইপিজেড সামনে থেকে আগুনের সবশেষ খবর। নারায়ণগঞ্জের ইপিজেডে আগুন সে খবর জানাতে যুক্ত ছিলেন ইমরান আলী সুজিব। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় 350 কোটি টাকার 400 কন্টেইনার শিল্প লবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশ অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস। অভিযোগ 10 বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও 2025 সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে। এই অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে, যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকারও। বিস্তারিত হাজিরা শিউলির প্রতিবেদনে। দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় খাবার লবণ আমদানি নিষিদ্ধ, কিন্তু শিল্প খাতে চামড়া, কাঁচ, পেপার, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল ও ওষুধ সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সোডিয়াম সালফেট, যা আমদানি করা হয় পৃথক এইচএস কোডে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ 1 দশক ধরে রাসায়নিক পরীক্ষার সনদ দিয়ে বাণিজ্যিকভাবে শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানি করেছেন তারা। কিন্তু 2025 সালের 17 ফেব্রুয়ারি এনবিআর এক অফিস আদেশে জানায়, শিল্পের নামে খাবার লবণ আমদানি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ আছে। তাই রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয়ে আমদানি নীতি আদেশ মেনে চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। বাণিজ্যিকভাবে আমদানি করা সোডিয়াম সালফেটের সব চালান খালাস স্থগিত করে কর্তৃপক্ষ। এ অবস্থায় 400 কন্টেইনার সোডিয়াম সালফেট বন্দর ডিপোতে পড়ে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা, যার মূল্য 350 কোটি টাকা। যখন পড়ে মাল আসলো তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। 400 কন্টেইনার প্রায় 10,800 টন, প্রায় 350 কোটি টাকার মাল। আমরা যেখানে সরকারকে রাজস্ব দিয়ে 93.64% রাজস্ব দিয়ে মালগুলা রিলিজ করতাম। আমদানিকারকদের দাবি, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দাখিল করে 94% শুল্ক কর দিয়েই সোডিয়াম সালফেট আনছিলেন তারা। তাদের অভিযোগ, শিল্প মালিকদের অনেকেই বন্ড লাইসেন্সের আওতায় মাত্র 5% শুল্কে আমদানি করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ফুড গ্রেড লবণের একটা এইচএস কোড আমাদের কমার্শিয়াল, আমাদের তো কমার্স, আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে আমাদের মালটা আটকাবে কেন? এবং আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকার যে সিস্টেম যেভাবে মনে হচ্ছে এইভাবে সে টেস্ট করে রিপোর্টে আমার মালটা ছাড় দিবে, এইটাই তো কথা। এই কন্ডিশন, আর যদি মনে করেন এটি ইম্পোর্ট বন্ধ থাকতো তাহলে তো আমার ব্যাংক এলসিটা ওপেন করতো না। 93% ডিউটি দিয়ে খাদ্য লবণ বিক্রি করা কত দামে, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এখানে যে খাদ্য লবণকে প্রোটেকশন দেওয়ার জন্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লবণ বন্ধ করেছে, এটার সাথে এটার যুক্তি মিলে না। আর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যাদের লাইসেন্স আছে তারা আবার কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানির নীতি আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মামলা চলমান থাকায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে কি লাগবে না, যেহেতু আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর অনুচ্ছেদ 25-এ এটা বলা আছে যে শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে, ক্লিয়ারেন্স লাগবে, তাই এটা প্রয়োজন। বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 5 লাখ টন শিল্প লবণ আমদানি হয়। ভুক্তভোগী আমদানিকারকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 2 দফা এসব চালান খালাসের নির্দেশ দেওয়া হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষাপটে চেম্বার আদালত বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন, যদিও 5 মাসেও হয়নি শুনানি। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। 3 দশকেও গতি ফেরেনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীতে। বরাদ্দ নেওয়া বেশিরভাগ প্লটে গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান।
কোথাও পড়ে আছে খালি জায়গা, কোথাও চলছে দোকানপাট ও গ্যারেজ। এতে শিল্পায়নের সম্ভাবনা থাকলেও বাড়ছে না কর্মসংস্থান। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান। পঞ্চগড় বিসিক শিল্পনগরীর চিত্র এটি। শিল্প কারখানার জন্য তৈরি প্লটে এখন সারি সারি গ্যারেজ, কোথাও গড়ে উঠেছে ছোট বড় দোকানপাট। অথচ এই জায়গাগুলোতে থাকার কথা ছিল উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান। 1993 সালে জেলা শহরের কাকজিয়াপাড়ায় 15 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। রয়েছে 96টি প্লট, যার সবই বরাদ্দ। কাগজে কলমে সচল 21টি প্রতিষ্ঠান, তবে বাস্তব চিত্র চালু আছে হাতে গোনা কয়েকটি। চা কারখানা, কোল্ড স্টোরেজ, ফ্লাওয়ার মিল, মুড়ি চিরার মিল, প্লাস্টিক রশি তৈরির কারখানা সহ কয়েকটি প্রতিষ্ঠান কোনো মতে টিকে আছে। ফ্যাক্টরি তৈরি করতে আমাদের একটু লেট হয়ে গেছে, তারপরেও পুরোপুরি আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা অনেক অবহেলিত অবস্থায় আছি, এখানে ঠিকমতো বিদ্যুৎ পাই না। গত রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে তার কমপক্ষে আমি 20-30 লক্ষ টাকা আমি লস করছি। মার্কেটে বিভিন্ন অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে ভুসি বিক্রি করতেছে অনেক কম রেটে, এই জন্য কম্পিটিশনটা এখানে। অভিযোগ রয়েছে অনেকেই শিল্প প্রতিষ্ঠানের জন্য প্লট বরাদ্দ নিয়ে বছরের পর বছর ফেলে রেখেছেন। কেউ প্রাচীর দিয়ে, কেউ ঘর তুলে দখলে রেখেছেন জায়গা, আবার কোথাও প্লট ভাড়া দিয়ে চলছে গ্যারেজ ও দোকানপাট। এতে একদিকে যেমন বিসিকের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে হারাচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। যে জায়গাগুলো বরাদ্দ নেওয়া আছে, এটা দেখা গেছে যে অনেকেরই টাকার জোরে বরাদ্দ নিয়ে রাখছে, কিন্তু অপরিকল্পিতভাবে এটা পড়ে আছে। কারখানা চালু করলে না শ্রমিক নেবে, কারখানা তো চালু হচ্ছে না। যদি এটি দ্রুত চালু করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের পঞ্চগড় এলাকার জন্য আরো ভালো হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। ব্যবসায়ীদের মতে 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা কাছাকাছি হয় পঞ্চগড়ে শিল্প স্থাপনে রয়েছে বড় সম্ভাবনা। রপ্তানিমুখী শিল্প গড়ে উঠলে বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনীতি। পঞ্চগড় থেকে বিভিন্ন মালামাল, বিভিন্ন বাংলাদেশের নামকরা কোম্পানি তারা কিন্তু নেপালে এবং ভারতে এক্সপোর্ট করছে এই মুহূর্তে। আপনি বাংলাবান্ধা বন্দরের রপ্তানির চিত্র দেখলে এটি পরিষ্কার হয়ে যাবে। তাদেরকে যদি অ্যাসেম্বলিং ফ্যাক্টরি এখানে করা যায়, তাহলে এখানে শিল্প উন্নয়ন হলো, পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হলো। বিসিক কর্তৃপক্ষ বলছে, রাজধানী থেকে দূরত্ব, গ্যাস সংযোগ না থাকা, ঋণ পেতে জটিলতা সহ নানা কারণে শিল্প উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন। পাশাপাশি জমি রেজিস্ট্রি ফি বেড়ে যাওয়ায় অনেকে প্লট হস্তান্তর করতে পারছেন না। ব্যাংকগুলো আমাদের বিসিকের জমি তারা মর্টগেজ নিতে চায় না, এটা সরকারি জমি হিসেবে তারা ইয়ে করে, এই জন্য এটাও কিছু একটা সমস্যা হয়। এই ব্যাংক ঋণটা সহজীকরণ যদি আমরা করতে পারি, তাহলেও যে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনেক ভালোভাবে রান করাতে সক্ষম হব। সম্প্রতি শিল্পমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পঞ্চগড় বিসিক পরিদর্শন করেন। শিল্পায়ন বাড়ানো ও আঞ্চলিক বৈষম্য কমাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। সরকার বদ্ধপরিকর যে কর্মসংস্থান তৈরি হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে বিসিক যেটা আছে সেটা যেন আরো কার্যকরী হয়, এবং সেক্ষেত্রে যে বন্ধ শিল্প কলকারখানা আছে সেগুলোকে আমরা চালু করতে চাই। প্রায় 3 দশক ধরে এভাবেই ধুকে ধুকে চলছে পঞ্চগড় বিসিক শিল্পনগরী। অব্যবস্থাপনা দূর করে সচল করা গেলে এই শিল্পনগরীতে কর্মসংস্থানের সুযোগ হবে বিরাট অঙ্কের জনগোষ্ঠীর, সেই সাথে বদলে যাবে উত্তরের অর্থনীতি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। হাম থেকে সুস্থ হওয়ার কয়েক মাস পরেও ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছে অনেক শিশু। এখন সম্পূর্ণ সুস্থ হলেও কয়েক বছর পরে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হাম আর ডেঙ্গুর উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় সংশয়ে পড়ছেন অভিভাবকরা। তবে এই সময় জ্বর, সর্দি বা ডায়রিয়ার যে কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের প্রতিবেদন। 9 বছরের আহসান, 11 বছরের আমান হামে আক্রান্ত 2 ভাই লক্ষ্মীপুর থেকে এসেছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তীব্র জ্বরের সঙ্গে ডায়রিয়া নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে এসেছেন এখানে। প্রতিদিনই প্রায় 200 রোগী আসছেন হাসপাতালটিতে। ঢাকা নিয়ে আসছি আর কি শিশু হাসপাতালে, পরে ওখানেও সিট পাওয়া যায় না, পরে আসলাম এই হাসপাতালে আসলে আর কি। হাম হয়েছে, হাম থেকে আপনার নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে হয় নাই। একই অবস্থা শ্যামলীর শিশু হাসপাতালে। হামের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন শিশুরা। জ্বরের সাথে ঠান্ডা কাশিটা আছে, এটা আছে। আর এখন তো বর্তমানে হামের সংখ্যাটা বেশি, অতিরিক্ত হাম। মিলে পিপলস হসপিটাল থেকে রিফারেন্স করে এখানে পাঠানো হয়েছে। এখন চিকিৎসাধীন আছে। জ্বরের সাথে ফেজে দাগগুলো হয়েছে, হওয়ার পর ঠান্ডি আর কাশিরে প্রস্তুত হয়ে গেছে।
জ্বর, র্যাশ, কাশি, ডায়রিয়া সহ বেশ কিছু উপসর্গ একই হওয়ায় চিকিৎসা নিতে জটিলতায় পড়ছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন গায়ে তীব্র ব্যথা, প্রেশার কমে যাওয়া সহ ডেঙ্গুর জটিলতা তৈরি হয় জ্বরের 3 দিন পর। এই সময় শিশুদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ তাদের। হামের মধ্যে দেখা যাচ্ছে যে চোখ কনজাংটিভাইটিস হচ্ছে, চোখ উঠছে, ডেঙ্গুতে কিন্তু উঠে না। জ্বর দুইটাতেই জ্বর কমন, দুইটাতেই র্যাশ হয়, কিন্তু হামের মিজলসের র্যাশটা হয় ব্যাপক আকারে আর ডেঙ্গুর র্যাশটা হয় সীমিত আকারে। ডেঙ্গুতে দেখা যাবে যে হাত পা প্রচণ্ড ব্যথা করছে, হামে দেখা যাবে যে সেটার কোনো নাই। হামের মধ্যে দেখা যায় যে চোখের এটা প্রকট হচ্ছে, ডেঙ্গুর ব্যাপারে ওটা না। হামের ব্যাপারে দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার প্রকোপ বেশি বাড়ছে, ডেঙ্গুতে সেটা না। ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর 15 মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 95,000-এর বেশি শিশু। হাম থেকে সুস্থ হওয়া শিশুরাও আসছেন ফুসফুসের জটিলতা নিয়ে, যাদের অধিকাংশই ছিলেন হামজনিত নিউমোনিয়া আক্রান্ত। হামের যে নিউমোনিয়াটা কিন্তু অনেক খারাপ নিউমোনিয়া, নেক্রোটাইজিং নিউমোনিয়া বলে। এটা খুব দ্রুত খারাপ হয়ে যায়, এয়ারডেস ডেভেলপ করে, লাং সাদা হয়ে যায়। এগুলির ট্রিটমেন্টে ভালো হতে দীর্ঘ সময় লাগে এবং কিছু কিছু যেগুলো মারাও যায়। আর যেগুলি ভালো হয় সেগুলো দেখি পরবর্তীতে শ্বাসকষ্ট দীর্ঘদিন থাকতেছে, বাড়িতে যাওয়ার পরেও আবার শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। এগুলো পরবর্তীতে কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিওক্টেসিস এই সমস্ত রোগে ভোগার সম্ভাবনা আছে। হামে আক্রান্ত শিশুদের কয়েক বছর পরেও নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, তাই বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। টানা বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জে বেড়েছে সবজির দাম। জেলার বিভিন্ন উপজেলার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে বাজারে। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। আরও জানাতে কিশোরগঞ্জের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, সবজির সরবরাহ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? কোন সবজির দাম কেমন বেড়েছে? জ্যোতিকার, সবজির যে সরবরাহ সেটি টানা যে বৃষ্টি চলছে কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশেই, কিশোরগঞ্জেও কিন্তু এর কমতি নেই। কিশোরগঞ্জেও কিন্তু কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি এবং পাহাড়ি যে ঢল রয়েছে সেগুলোও কিন্তু নেমে আসছে কিশোরগঞ্জের বিভিন্ন যে উপজেলা পর্যায়ে যে সবজির ক্ষেতগুলো রয়েছে, অর্থাৎ সবজি চাষিরা, তারা কিন্তু সঠিকভাবে সেই সবজি আসলে সেখান থেকে উত্তোলন করতে পারছে না এবং অনেক সবজি কিন্তু সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে পাইকারি সহ খুচরা বাজারে কিন্তু সবজির সরবরাহ কিছুটা কম, যার ফলে দাম কিন্তু বেড়েছে। আমি যদি একটু বলি যে সবজির মধ্যে চিচিঙ্গা গত সপ্তাহেও কিন্তু বিক্রি হচ্ছে 20 টাকা, সেটি কিন্তু এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ, যেটি 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয়েছে গত সপ্তাহে, সেটি কিন্তু এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। এবং আলু যেখানে 35 থেকে 40 টাকায় বিক্রি হতো, সেটি এখন 50 থেকে 55 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও যদি বলি যে পেঁয়াজ আর রসুন সহ করলা, ঝিঙ্গা সহ অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আসলে কেজি বেঁধে কিন্তু সেগুলো কিন্তু 10 থেকে 15 টাকা 20 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও যে বিষয়টি বলছে যে টানা যে বৃষ্টি চলছে, এই টানা বৃষ্টিতেই কিন্তু এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরবরাহ কিন্তু কমেছে। এবং এই যে যদি গতকালকে আবহাওয়া যদিও কিছুটা ভালো ছিল, আজকে সকাল থেকে কিন্তু কিছুক্ষণ পরপর আবহাওয়ার বৈরিতা আমরা লক্ষ্য করেছি। সংশ্লিষ্টরা যে বিষয়টি বলছে, যদি আবহাওয়ার এরকম বৈরিতা থাকে সেক্ষেত্রে বৃষ্টি না কমা পর্যন্ত, অর্থাৎ রোদ না ওঠা পর্যন্ত কিন্তু শাকসবজির যে দাম বেড়েছে সেই যে ঊর্ধ্বগতি, সেটি কিন্তু আসলে কমার সুযোগটা খুব একটা নেই। তবে যদি বৃষ্টি কমে যায়, অর্থাৎ যদি রোদের দেখা মিলে, সেক্ষেত্রে কিন্তু কমতে পারে। এদিকে যেহেতু দাম বেড়েছে শাকসবজি, সেক্ষেত্রে ক্রেতাদের কিন্তু বেশ বিপাক বলা যায়। তারা কিন্তু আসলে যেহেতু বাড়তি দামে শাকসবজি কিনতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশ বিপাকে রয়েছেন। অন্যদিকে যে পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা রয়েছেন, তারাও কিন্তু বলা যায় যে বেশ বিপাকে রয়েছেন, কেননা তারাও কিন্তু সরবরাহ পাচ্ছেন না, যার ফলে কিন্তু সরবরাহ কম থাকার কারণে কিন্তু তাদেরও কিন্তু আসলে দাম বাড়তি রাখতে হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কৃষি ক্ষেত্রে কিন্তু এর একটা ব্যাপক প্রভাব পড়েছে। টানা বৃষ্টির কারণে কিন্তু ফলন তুলতে পারছেন না চাষিরা। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে জ্যোতিকা আমার কাছে সর্বশেষ তথ্য। সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন মশিউর কায়েস।
অন্যদিকে দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা, এরপর বৈরী আবহাওয়ায় সমুদ্রে মাছ শিকার ব্যাহত হওয়ায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে বরগুনার বাজারে। প্রকারভেদে ইলিশ সহ সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 300 টাকা। তবে চাষের মাছে কিছুটা স্বস্তির কথা জানালেন ক্রেতারা। এ বিষয়ে জানাতে বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সূচনা কোন। সুজন, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, কোন মাছের দাম কেমন জানাবেন? জ্যোতিকা, আসলে ইলিশের ভরা মৌসুমেও কিন্তু ইলিশের দেখা মিলছে না মাছের জেলা বরগুনায়, এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সকাল থেকেই বরগুনার এই যে পৌর মাছের বাজার, সেখানেও কিন্তু সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু একেবারে তলানিতে ঠেকেছে। অর্থাৎ বারবার কিন্তু একের পর এক পরিস্থিতিতে কিন্তু সমুদ্র কিংবা নদীগুলোতে কিন্তু মাছের যে আহরণ সেটি কিন্তু ব্যাহত হওয়ার ফলে কিন্তু এর প্রভাব পড়েছে বরগুনার মাছের বাজারগুলোতে। বিশেষ করে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যেমনটি বলছেন যে দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষে কিন্তু সমুদ্রে জেলেরা মাছ শিকারে গিয়েছিলেন, কিন্তু সেই পর্যাপ্ত মাছ কিন্তু তারা আহরণ করতে পারেনি। এর ভিতরে কিন্তু আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে কিন্তু বৈরী আবহাওয়ার ফলে কিন্তু সমুদ্র থেকে কিংবা নদীতে কিন্তু মাছ শিকার করতে পারেনি। বিশেষ করে সমুদ্র থেকে হাজার হাজার ট্রলার কিন্তু তীরে ফিরে এসেছে, যার কারণে মাছের যে ঘাটতি অর্থাৎ সরবরাহ কিন্তু তলানিতে ঠেকেছে। আজকেও কিন্তু আমরা এই বরগুনার পৌর মাছের বাজার ঘুরে দেখতে পেয়েছি যে নদীর যে ছোট পাঙাশগুলো সেগুলোও কিন্তু 650 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু আমরা এই বৈরী আবহাওয়ার আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি 300 থেকে 350 কিংবা 400 টাকার মধ্যে এই মাছ পাওয়া যেত। এবং বড় যে পাঙাশ মাছ অর্থাৎ 8 থেকে 10 কেজি ওজনের যে পাঙাশ মাছ সেটিও কিন্তু 1050 থেকে 1100 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, এবং তপসী মাছ বিক্রি করা হচ্ছে 750 থেকে 800 টাকায়, এবং পোয়া মাছ 450 থেকে 500 টাকা। অর্থাৎ এই ভরা মৌসুমেও কিন্তু এই যে পোয়া মাছ সেগুলোও কিন্তু 250 থেকে 300 টাকার মধ্যে এর আগের বছর অর্থাৎ গত বছর পাওয়া গেলেও কিন্তু এবছর সেটি 500 টাকায় কিনতে হচ্ছে। এছাড়াও কিন্তু সুরমা মাছ বিক্রি হচ্ছে 350 টাকায়। তবে এই যে চাষের মাছ, বিশেষ করে পুকুর কিংবা চাষের মাছে কিছুটা স্বস্তি রয়েছে বরগুনায়। এটি কিন্তু বিক্রি করা হচ্ছে রুই মাছ 320 থেকে 350 টাকা, এবং কাতলা মাছ বিক্রি করা হচ্ছে 380 থেকে 400 টাকা, এবং তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 220 টাকা, এবং পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 200 টাকা কেজি প্রতি। অর্থাৎ এই যে চাষের মাছে স্বস্তি থাকলেও কিন্তু নদী এবং সমুদ্রের মাছে কিন্তু আকাশ ছোঁয়া দামে বিক্রি করা হচ্ছে। এবং আপনি জানেন যে এখন কিন্তু ইলিশের কিন্তু ভরা মৌসুম চলছে, সেটিও কিন্তু এখানকার যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু মুখিয়ে থাকেন প্রত্যেকটি বছর কিন্তু এই সময়টাই কিন্তু তারা কম দামে ইলিশ পাবেন বলে তারা আশা করেন। কিন্তু এবছরও কিন্তু ছোট যে ইলিশ মাছ অর্থাৎ 200 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 800 থেকে 900 টাকা, যেটি আসলে ব্যবসায়ীরা বলছে যে গত 2 সপ্তাহ আগেও কিন্তু এই মাছটিও বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকায়, যেটি এখন একটু দাম অনেকটাই কমেছে। তবে 1 কেজি কিংবা তার উপরে যে ইলিশ মাছ সেটিও কিন্তু বিক্রি করা হচ্ছে 2800 থেকে 3000 টাকা কেজি প্রতি, এবং মাঝারি সাইজের অর্থাৎ 500 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি প্রতি। সব মিলে কিন্তু সমুদ্র এবং নদীর মাছে যে অস্থিরতা সেটি কিন্তু এখনও চলছে বরগুনার বাজারে। তবে চাষের মাছে কিছুটা স্বস্তি রয়েছে এমনটাই জানিয়েছে এখানকার ক্রেতারা। তো এই ছিল আমার কাছে বরগুনার পৌর মাছের বাজার থেকে দরদামের সবশেষ। মাছ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সূচনা কোন। প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু নাগরিক সেবার চিত্র অনেকটাই বিপরীত। পৌরসভার মানদণ্ড হিসেবে ঝিনাইদহের মহেশপুরে নেই পর্যাপ্ত ড্রেন, সড়কবাতি ও ভালো সড়ক ব্যবস্থা। কর দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। বিস্তারিত জানাচ্ছেন এমআর রাসেল। 1869 সালে প্রতিষ্ঠিত ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা প্রায় 22 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভা 2004 সালে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়, কিন্তু নাগরিক সেবার চিত্রে যেন সেই উন্নয়নের ছাপ নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌর এলাকার অধিকাংশই সড়ক এখন বেহাল। কোথাও ভেঙে গেছে রাস্তা, কোথাও তৈরি হয়েছে ছোট বড় গর্ত। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারীরা। পৌরসভায় প্রায় 22 কিলোমিটার সড়কের বিপরীতে ড্রেন রয়েছে মাত্র 15 কিলোমিটার। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। প্রয়োজন প্রায় 3000 সড়কবাতির, রয়েছে মাত্র 2000। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। অল্প একটু পানি হলে দেখেন কেমন কাদা হয়ে যায়, তারপরে পানি জমে গেলে কোন জায়গায় গর্ত বা কোন জায়গায় যে সমান
এটা বোঝা যায় না। প্রায় জায়গায় লাইট জ্বলে না, অন্ধকার। মাগরিবের পর থেকে পুরো পৌরসভাটায় একটা অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রেনের অবস্থা এত খারাপ যে বলার বাহিরে, যে বাচ্চা কাছে নিয়ে যাব, যে পা একটু নোংরা পড়লে তো ওদের চুলকানি হবে। উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের কাছে আমাদের এতটুকুই দাবি, যাতে আমাদের রাস্তা এবং রাস্তার পাশে যে ড্রেনগুলো, সড়ক বাতিগুলো খুব শীঘ্রই যাতে সংস্কার করা হোক। শুধু সড়ক বা ড্রেন নয়, পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ নিয়েও বিস্তর অভিযোগ। নিয়মিত কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন পৌরবাসী। তাদের দাবি দ্রুত সংস্কার করা হোক সড়ক, নির্মাণ করা হোক প্রয়োজনীয় ড্রেন এবং বাড়ানো হোক নাগরিক সুবিধা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, নাগরিক সেবা উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। এসব প্রকল্প অনুমোদন হলে ধীরে ধীরে পরিবর্তন আসবে বলে দাবি তাদের। মহেশপুর পৌরসভার ড্রেন এবং রাস্তা মেরামত, পাশাপাশি সড়ক বাতি স্থাপনের কার্যক্রম চলমান। খুব দ্রুত সঠিকভাবে এটা সম্পন্ন হবে, হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। প্রায় ৪২,০০০ মানুষের এই পৌরসভা প্রতিষ্ঠার ১.৫ শতাধিক বছর পার করলেও নাগরিক সেবায় রয়েছে নানা ঘাটতি। স্থানীয়দের প্রত্যাশা, সব সংকট কাটিয়ে দ্রুত একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভায় রূপ নেবে মহেশপুর। এখন ঝিনাইদহ। ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এমনকি যতক্ষণ না বলবেন যথেষ্ট হয়েছে, ইরানের ওপর হামলা চলতে থাকবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে মার্কিন কর্মকাণ্ডে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধকারী প্রথম পক্ষ ইরান হবে না বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। এরই মধ্যে ইরানের সব বন্দরে নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিক পূর্ব হরমুজগান, বামপুর, চাবাহার, বন্দর আব্বাস, আহবাজ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।